গাড়ির মধ্যে উঠেই কিন্তু আমাকে জাস্ট একবারে কালো টুপি পরাইছে। তখন রাতে যখন বাসায় ফিরি তখন মনে হচ্ছে যে এই পরিস্থিতির পরে যদি আসলে আমরা কোনো পরিবর্তন না করতে পারি এবং প্রতিরোধ গড়ে তুলতে না পারি তাহলে কার্যত আমাদের কারোই রেহাই নেই। তখন আমি রাত্র 9টা-10টা থেকে সবাইকে ফোন, ডাইরেক্ট ফোন, তখন ইন্টারনেট শাটডাউন ছিল, ডাইরেক্ট ফোনে ফোন দিছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অ্যাক্টিভিস্ট সবাইকে। এমনকি ওই দিন নাহিদ, হাসনাতের সাথে এক্স্যাক্টলি কতটা আমার খেয়াল নেই, তবে সার্জিস আর নাহিদের সাথে কথা হয়েছিল এটা আমার স্পষ্ট মনে আছে। এই কারণেই তখন ওই ডিবি হারুন গ্রেপ্তারের পরে বলেছিল যে দুই সমন্বয়কে নিয়ে সরকার পতনের ছক এঁকেছিলেন লোক। তো তখন আমি ওদেরকে বলেছিলাম যে দেখো এখন যে পরিস্থিতি, এখন তোমাদের সুযোগ এসেছে জাতির নেতৃত্ব দেওয়ার, তোমরা জাতির হিরো, আর যদি পিছু হটো তাহলে আসলে আমাদের কারোই নিস্তার নাই। যে ঘটনা ঘটছে এর কারণে তো প্রত্যেককে এমনি জেলে যেতেই হবে, সুতরাং একদম কিন্তু বিকল্প নাই। তো এবং আমার যার সাথে কথা বলার মোটামুটি আমি বলেছি এবং আমি ধরে নিয়েছিলাম যে হয়তো আজকে অ্যারেস্ট হতে পারি। কথা বলে শেষ করছি আপনার তখন 2:15 বাজবে, ঘুমাই নাই, জাস্ট বিছানায় যেটা বলে আর কি সমুদ্র গা এলিয়ে দেওয়া ওরকম জাস্ট ছিলাম। তারপর দরজায় ধাক্কাধাক্কি শুনতে পেলাম। কিছু বুঝে ওঠার আগে, আসলে প্রস্তুতি নেওয়ার আগে তারা একেবারে দরজা ভেঙে ভিতরে ঢুকে গেল। আর আমি তখন একটা ট্রাউজার পরা ছিলাম এবং আমার বাসায় একটা, যেটা হয় আমরা একটু রাতে পুরানো কাপড় পরে ঘুমাই, একটা পোশাক ছিল এবং আমার একটা ছোট বাচ্চা আছে, কারণ যদি প্রস্রাব করে দেওয়ার ফলে আমার ফিল ছিল বাম পাশে এক সাইড একটু ভিজা। তো আমাকে জাস্ট কি বলবেন যে আপনার শিকার যেভাবে ধরে, চিল যেভাবে সবল করে, ঠিক ওইভাবে এমন ভাবে ঢুকছে এখানে একটা মানে টি শার্টের বলা চলে পুরো শার্টের একটা বাটন ছিঁড়ে গেছে। তখন আমি বললাম ভাই এটা একটু পড়ছে বসে, আমি একটু চেঞ্জ করে নিই। পরে আসলে এই কথা বলার পরে ওইখানেই কার্যত আমাকে, ওইখানে আমাদের বাসায় একটা অড্রপ আছে, ওটা সাথে এমন ভাবে ধাক্কা মেরেছে তো মানে হচ্ছে মানে ওই গেট দিয়ে বের করার জন্য। বুঝছি যে ওদের সাথে আর কোনো কথা বলে শোনা হবে না। তখন আমার ওয়াইফ তো আমার হাত ধরে রাখছে, শরীর ধরে টানাটানি করতেছে। তখন আমি তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম যে আসলে কিছু হবে না, ওরা নিবেই, সো বি ইজি। এখান থেকে টানা হেঁচড়া করে বাসার নিচ পর্যন্ত আমি জুতা, পরে বলছি আমি জুতাটা পরে নিই। খুব রাফ ভাষা অনেকে যেটা বলছে, খুব বলার মতো না, খুব জুতাও পরার সুযোগ দেয়, এক প্রকারের টেনে আসলে জাস্ট নিচে নামালো। প্রিজন ভ্যান না, আমি ততক্ষণ পর্যন্ত চোখ মেলা খোলা ছিল, আমি দেখেছিলাম র্যাব ছিল, তাদের সাথে ডিবি ছিল, আর সাধারণত নিয়ম যে যেখানে তারা অ্যারেস্ট করতেছে পুলিশও থাকে তো একটু। গাড়ির মধ্যে উঠেই কিন্তু আমাকে জাস্ট একবারে কালো টুপি পরাইছে। তখন আসলে আমার তো এই ধরনের এক্সপিরিয়েন্স হয় নাই। তখন আমি ভেবেই নিয়েছিলাম যে এমনি এই ধরনের পরিস্থিতি বিভিন্ন জায়গায়, বিল্ডিং এর ছাদ থেকে গুলি লেগে মানুষ মরছে, সো বোধহয় আজকে হয়তো শেষ দিন, হয়তো দেখা যায় ওরা গুলি করে মেরে বলবে যে মারা গেছে কোনোভাবে। কারণ ওই সময় তো টেলিভিশন, পত্র পত্রিকায় তারা যেভাবে বয়ান বা ন্যারেটিভ দিবে ওইভাবে তারা লিখবে। আমি তখন আপনার আসলে কার্যত যেটা মুসলমান হিসেবে আমরা দোয়া দরুদ পড়তেছিলাম, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছিলাম যে বোধহয় এটাই লাস্ট দিন। কতক্ষণ পরে গাড়ি স্টার্ট করলো, খুব হাই মিউজিক, আমি জানি অর্থাৎ পরে আমি বুঝতে পারছিলাম যে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। মানুষের সেন্সে অনেক ক্ষেত্রে ধরেন একটা পরিচিত জায়গা দিয়ে আমাকে যদি হাতিরঝিল কিংবা গুলশান কিংবা ধানমন্ডির দিকে নিয়ে যায়, অনেক এলাকা আমরা ওই এলাকার গাড়ির হর্ন, সাউন্ড, বিভিন্ন প্রেক্ষাপট, নীরবতা, এগুলো দেখে আমরা ট্রেস করতে পারবো যে হয়তো আমি এই এলাকায় আছি। এই কারণে খুব হাই মিউজিক দিচ্ছে, কারণ নাহলে তো মিউজিক দেওয়ার কথা না। তারপরে রাতে যেখানে নিয়ে গেল ওই চোখ বাঁধাই অবস্থায়, এবং আপনার ওই যে আয়নাঘরের যে চিত্রটা দেখালো, ঠিক আসলে এরকম সাইজেরই ঘর, পাশে এক কোনায় বাথরুমের ব্যবস্থা আছে। আমার তো ওইখানে যে হ্যান্ডকাপ পড়েছে, যে হ্যান্ডকাপ সহ চোখ বাঁধা ওই অবস্থায় আসলে আমি রাত্রে আপনার নিচে। তারপরে কখন যে দিন হয়েছে আর কখন যে রাত হয়েছে সেটা কিছু জানি না, কিন্তু নেওয়ার পরেই আমাকে ওই জিজ্ঞাসাবাদের জন্য চেয়ারে, এটা তো থানায় না, কিন্তু এটা ওই যে নিয়েছে, কোথায় নিয়েছে আমি জানি না, ওইখানে খুব উচ্চ শব্দে আসলে অলওয়েজ আমার মনে হতো লাইক মেশিন চলতো, যেন বাইরের কোনো কিছু সম্পর্কে টের না পাওয়া যায়। ওইখানেই তারা পরে হ্যান্ডকাপ খুলে দিল, বললো যে ভাত দিয়েছিল একটু, সাথে একটু ভর্তা, একটা ডিম ভাজি, যে একটু খাও। একটা লোক ছিল আসলে, ওই লোকটা ভালো,
উনি বোধহয় ঢাকা ইউনিভার্সিটি, আমার মনে হচ্ছিল ওনার কথাবার্তা, উনি বলতেছিল যে খা ভাই, কিছু করার নাই, এই কপালে লেখা আছে, খাইতে হবে, না খাইলে মরবি। তো এইটা একটা মানে কি বলবেন, আপনার আপনার সম্পর্কের জোর থেকে এরকম কথা বলা। তো যখন আমি মনে করছি এই লোকটা একটু ভালো, উনি খাবার টাবার দিয়ে যায়। আমি তখন 2 দিনের মতো ছিলাম, একটু বোঝার চেষ্টা করছিলাম, ভাই আপনারা কি জোর করে নিয়ে আসছে এবং এই কাজে ব্যবহার করতেছে, নাকি আপনি উইলিংলি করতেছেন? সে কিছু বলে নাই, বলছে যে কপালের লিখুন, এক সময় জানবে। এ বলছে মহসিনুলের ক্যান্টিনে আলমগীরের চেয়ে কিছু খাবার সেম আছে, ও খারাপ না একেবারে। তো মহসিনুলের ক্যান্টিনে আলমগীরের কথা বলতেছে, তার মানে উনি এর সাথে পরিচিত। তো একবার আমার ওই আপনার একবার জিজ্ঞাসাবাদের জন্য যারা আসছিল, তাদের আসার আগে চোখ বেঁধে নেয়, দেখতে দেয়। তো আমি আমার একবার খাপ করে একটু সরে ওনাকে দেখতে চেয়েছিলাম। তো আসলে এখন তখন ওনার সাথে আরো একজন ছিল, উনি আবার ঠাস করে মানে আমার ঠিক এইখানে একটা মারলো একেবারে, যে কেন আমি ওইটুকু ধরতে গেলাম এই। তো ওরা জিজ্ঞাসাবাদ করলো, আমি বুঝতে পারছি ওনার ভয়েসে, বিকজ আর্মির লোক, ওনার ভয়েসে বুঝতে পারছিলাম মেবি আর্মির হতে পারে, ডিজিএফআই। এবং উনি পরিষ্কারভাবে বললো যে তুমি খুব সাহসী মানুষ, আমরা জানি, সো স্ট্রেট ফরওয়ার্ড বলো যে আপনার বিটিভিতে এই আগুন যে সেই পরিকল্পনা কারা করেছে, মেট্রোতে আগুন এটা কারা করেছে, এবং যুবদলের রবিউল ইসলাম নয়ন, ওর সাথে তোমার কতদিন ধরে পরিচয়? প্রকৃত হচ্ছে যুবদলের নয়ন, তাকে আমি আগে চিনতাম না, এই পরিস্থিতির পরে চিনি। কিন্তু তার জন্য আমাকে বলছিল এর একটা নেক্সাস, যে জানি তুমি রবিউল ইসলাম নয়ন, শিবিরের ছেলেরা এই নাশকতা সব তোমরা করছো।